নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0-র আরও একটি ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওর যে গল্পটি রয়েছে সেই গল্পটি সকলের পছন্দ হবে। আপনারা শুনছেন সমৃদ্ধর সাথে ভৌতিক গল্প এবং ভৌতিক ঘটনা। তা গল্পটির নাম প্রথমেই বলে রাখি, গল্পটির নাম হলো শান্তিপুরের ভৌতিক প্রাসাদ। তাই এটি একটি পশ্চিমবঙ্গের নিয়েই গল্পটা হবে। আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গে একটা শান্তিপুর রয়েছে। তা গল্পটি এখানে আমি শুরু করলাম, আর সকলকে বলছি যে গল্পটির ভালো অনুভূতি নিতে হলে কানে হেডফোনটা লাগিয়ে নিন। আশা করছি খুব ভালো লাগবে আজকের গল্পটি। পশ্চিমবঙ্গের এক নিভৃত পল্লী, নাম তার শান্তিপুর। শান্ত না হলেও গ্রামের দীর্ঘদিনের এক অলৌকিক ইতিহাস ছিল, যা গ্রামের পুদ্ধরা মুখে মুখে বলতেন, কিন্তু কেউই সরাসরি এর মুখোমুখি হতে চাইতেন না। শান্তিপুরের পাশেই ছিল এক প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে ভুতুড়ে প্রাসাদ নামেই পরিচিত ছিল। কথিত ছিল শত বছর আগে এই প্রাসাদের শেষ জমিদার অর্থাৎ হরেন্দ্রনাথ মিত্র এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সপরিবারে পুড়ে মারা গিয়েছিলেন। সেই থেকে প্রাসাদের ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। আমাদের গল্পের নায়ক হলো অয়ন, একজন শহরের গবেষক। সে অলৌকিক ঘটনা এবং প্যারানর্মাল কার্যকলাপে বিশ্বাস না করলেও ইতিহাসের প্রতি তার ছিল অগাধ কৌতূহল। জমিদার হরেন্দ্রনাথ মিত্রের মৃত্যু রহস্য তাকে ভীষণভাবে আকর্ষণ করত। স্থানীয় সংবাদপত্রে হরেন্দ্রনাথের প্রাসাদের উপর একটি ছোট প্রতিবেদন পড়েছিল অয়ন, যেখানে কিছু অদ্ভুত ঘটনার উল্লেখ ছিল। এটিই তাকে শান্তিপুরে টেনে আনে। অয়ন শান্তিপুরে পৌঁছে প্রথমে গ্রামের প্রধান অর্থাৎ ঠাকুরদা নবীন এর সাথে দেখা করল। নবীন ঠাকুরদা গ্রামের সবচেয়ে পুরনো ব্যক্তি ছিলেন এবং জমিদার বাড়ির অনেক ঘটনাই তার জানা ছিল। অয়ন জমিদার বাড়ির সম্পর্কে জানতে চাইলে নবীন ঠাকুরদা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এই বাড়ির দিকে যেও না, ওটা অভিশপ্ত। কত লোক গিয়েছে আর ফিরে আসেনি। নবীন ঠাকুরদা অয়নকে অনেক নিষেধ করলেন, কিন্তু অয়ন ছিল নাছোড়বান্দা। পরের দিন সকালে অয়ন তার কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভুতুড়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদটি ছিল বিশাল এবং লতা পাতায় ঢাকা। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রাসাদের মূল ফটকটি ভাঙা ছিল, ভেতরের উঠোন আগাছায় ভরা। অয়ন ধীরে ধীরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতল বাতাস তাকে ছুঁয়ে গেল, যেন শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কক্ষের বাতাস। চারপাশে ধুলো আর মাকড়সার জাল, দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে। অয়ন তার ক্যামেরা এবং অডিও রেকর্ডার চালু করল। প্রথমে সে প্রধান হলঘরটি দেখল, একসময় যেখানে হয়তো নাচ গানের আসর বসত, সেখানে এখন কেবল ভাঙা আসবাবপত্র আর ইঁদুরের আনাগোনা। দোতলায় ওঠার সিঁড়িটি প্রায় ধসে পড়েছে। সাবধানে উপরে উঠে অয়ন একে একে কক্ষগুলো দেখতে লাগলো। প্রতিটি কক্ষেই যেন ইতিহাসের চাপা কান্না লুকিয়ে আছে। একটি কক্ষের সামনে এসে অয়ন থমকে গেল। কক্ষটি অন্য সব কক্ষের চেয়ে বেশি অন্ধকার এবং কেমন যেন গুমোট একটা গন্ধ আসছে। দরজাটা অর্ধেক খোলা ছিল। অয়ন টর্চ জেলে ভেতরে ঢুকলো। কক্ষটি ছিল একটি গ্রন্থাগার।
চারপাশে সারি সারি ভাঙা কাঠের আলমারি আর ভেতরে ধুলো জমা পুরনো বই। বইগুলি এতটাই পুরনো যে হাতে নিলেই ছিঁড়ে যাচ্ছিল। অয়ন ইতস্তত ঘুরে দেখল, হঠাৎ তার চোখে পড়ল একটি বিশেষ আলমারি, যা অন্যান্য আলমারিগুলির থেকে একটু আলাদা দেখতে। আলমারিটা লোহার তৈরি ছিল। আলমারিটা খোলার চেষ্টা করলো অয়ন, কিন্তু তাতে সফল হলো না। তারপর আলমারির পাশে একটি ছোট লকার দেখতে পেল। লকারটি খুলে একটি কালো ডায়েরি পেল অয়ন। ডায়েরিটা দেখতে বসে পুরনো মনে হলো। তার উপরের অংশে লেখা ছিল হরেন্দ্রনাথ মিত্রের ব্যক্তিগত দিনলিপি। অয়ন বুঝতে পারল এটাই হয়তো তার গবেষণার মূল চাবিকাঠি। ডায়েরিটা হাতে নিয়ে অয়ন কক্ষ থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার কানের পাশ দিয়ে একটি ফিসফিস শব্দ বয়ে গেল। যেও না। অয়ন চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে টর্চ জ্বেলে চারিদিকে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করল এবং ভাবল হয়তো এটা তার মনের ভুল। সে দ্রুত ডায়েরিটা নিয়ে বাইরে বের হয়ে এলো এবং গাছের নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করলো। ডায়েরিতে হরেন্দ্রনাথের শেষ জীবন এবং তার পরিবারের অনেক গোপন কথা লেখা ছিল। একসময় হরেন্দ্রনাথের প্রচুর ধনসম্পদ ছিল, কিন্তু তার এক আত্মীয় শশাঙ্ক তার সমস্ত সম্পত্তির আত্মসাৎ করার চক্রান্ত করে। শশাঙ্ক হরেন্দ্রনাথের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং পুরো পরিবারকে হত্যা করে। এই ডায়েরিতে হরেন্দ্রনাথ তার মৃত্যুর ঠিক আগে শশাঙ্কের ষড়যন্ত্রের বিস্তারিত লিখে রেখেছিলেন। শেষ পৃষ্ঠায় হরেন্দ্রনাথ লিখেছিলেন, আমার আত্মা এই প্রাসাদেই থাকবে যতক্ষণ না আমার হত্যাকারী শাস্তি পায়, আমার পরিবার মুক্তি পাক। ডায়েরি পড়তে পড়তে অয়নের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল এই প্রাসাদ শুধু ভুতুড়ে নয়, এখানে এক মর্মান্তিক ইতিহাস লুকিয়ে আছে, যা আজও বিচারের অপেক্ষায়। অয়ন যখন ডায়েরির শেষ পাতায় পড়ছিল, ঠিক তখনই প্রাসাদ থেকে একটি তীব্র আর্তনাদ ভেসে এলো। তারপর শুরু হলো অদ্ভুত সব ঘটনা। বাতাসের তীব্র বেগ, দরজা জানালাগুলোর নিজে থেকেই খুলে যাওয়া, আসবাবপত্র নড়ে ওঠা। অয়নের মনে হলো যেন হরেন্দ্রনাথ মিত্রের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে, বিচার চাইছে। অয়ন স্থির করল যে সে এই সত্যকে আর চাপা পড়তে দেবে না। সে ডায়েরিটা নিয়ে দ্রুত গ্রামে ফিরে গেল এবং নবীন ঠাকুরদার সাথে দেখা করল। নবীন ঠাকুরদা ডায়েরিটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এত বছর ধরে যে অলৌকিক ঘটনাগুলো ঘটছিল তার পেছনে একটি নিষ্ঠুর সত্য লুকিয়ে আছে। অয়ন এবং নবীন ঠাকুরদা মিলে শশাঙ্কের বংশধরদের খুঁজে বের করার চেষ্টা করল। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারল শশাঙ্কের শেষ বংশধর ভাস্কর রায় এখন শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী। অয়ন প্রমাণ হিসাবে ডায়েরি এবং প্রাসাদ থেকে সংগ্রহ করা কিছু পুরনো নথি নিয়ে পুলিশের কাছে গেল। প্রথমে পুলিশ অয়নের কথা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন সে হরেন্দ্রনাথের ডায়েরি এবং প্রাসাদের ঘটনার উল্লেখ করল, তখন পুলিশেরও তদন্তে শুরু করল। তদন্তে সত্য প্রকাশিত হলো। ভাস্কর রায় তার পূর্বপুরুষ শশাঙ্কের অপরাধের কথা জানত এবং এই গোপনীয়তা বজায় রাখার জন্য সে অনেক কিছু করেছিল। অবশেষে প্রমাণের ভিত্তিতে ভাস্কর রায়কে গ্রেপ্তার করা হলো। ভাস্কর রায়ের গ্রেপ্তারের খবর শান্তিপুরে পৌঁছালে গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল।
তারা অনুভব করল এতদিন ধরে প্রাসাদের উপর যে অভিশাপ ছিল তা কেটে গেছে। মজার ব্যাপার হলো, ভাস্কর রায়ের গ্রেপ্তারের পর থেকে জমিদার বাড়ি থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ বা ঘটনা শোনা যায়নি। প্রাসাদটি যেন শান্ত হয়ে গিয়েছিল। হরেন্দ্রনাথ মিত্রের আত্মা যেন তার শান্তি খুঁজে পেয়েছিল। অয়ন তার গবেষণার ফল পেয়েছিল। সে শুধু একটি অভিশপ্ত আত্মাকে মুক্তিও দিয়েছিল। অয়ন শান্তিপুর ছেড়ে যাওয়ার আগে একবার জমিদার প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। সূর্যের অস্ত যাচ্ছিল। প্রাসাদের ওপর পড়া শেষ আলোয় এটিকে আর ভুতুড়ে মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল যেন এক নীরব সাক্ষী যা শেষ পর্যন্ত তার গল্প বলতে পেরেছিল। তা এই পর্যন্তই ছিল আমাদের গল্প। আশা করছি সবার গল্পটা খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, যাতে আমাদের শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায়। তা এই রকম আরও গল্প আর ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনার ওই গল্পটিকে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করার। তা আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।